নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প সুবাসিত অঙ্গে। গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সুবাসিত অঙ্গে। গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। শুরু হচ্ছে আজকের গল্প। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। ঈশ্বর প্রদত্ত এই শরীর, যার সর্ব অঙ্গে জড়িয়ে রয়েছে এক এক রকম মায়া, এক এক রকম মোহ, তার সাথে এক এক রকম গন্ধ। দেহ আবরণীর মধ্যে ভগবান একই সঙ্গে সৃষ্টি করেছেন এক এক রকম অঙ্গের সাথে সাথে এক এক রকম গন্ধের বাহার। মাতৃগর্ভে যখন শিশু থাকে, তার মায়ের ঘ্রাণ আকৃষ্ট করে তাকে। সেই শিশু যখন বড় হয়, তার নিজের শরীরেও একটা পার্থিব গন্ধ সৃষ্টি হয়, আর সেই গন্ধই একসময় ভ্রমরকে আকৃষ্ট করে তার ফুলের মধু শোষণ করে তার মধ্যেও মাতৃত্বের সঞ্চারের জন্য। এই গন্ধ প্রকৃতি দান। এই গন্ধ এক একজন এক এক রকম পেয়ে থাকে, কিন্তু সেই গন্ধই যদি জোর করে শরীরে সৃষ্টি করে পুরুষকে আকৃষ্ট করা হয়, কাছের মানুষটাকে পাওয়ার জন্যে যদি এমন কোনো কুটিল পন্থা ব্যবহার করা হয়, তখন তাকে কি বলা হয়? প্রবল বৃষ্টির মাঝেও প্রেম বাঁধ মানে না। 16 বছরের যুবক এবং যুবতীর দেহে কামনার আগুন তখন বিদ্যমান। বৃষ্টি স্নাতা দুটো শরীর মিলেমিশে একাকার হয়ে যেতে বসেছে প্রকৃতির দুর্যোগের মাঝখানেই। তার ঘনিষ্ঠ সাক্ষী হয়ে দূরে দাঁড়িয়ে রয়েছে আরও একজন ছায়াসঙ্গীর মতো, যে লক্ষ্য করে চলেছিল এই দুটো দেহকে। তার চোখের সামনেই প্রবল বজ্রবিদ্যুতের মাঝে দৃশ্যমান হল সেই দৃশ্যপট যা দেখার জন্যে মানসিকভাবে প্রস্তুত ছিল না সেই ব্যক্তি। দুটো 16 বছরের যুবক যুবতী, সদ্য গোপ গজানো ঠোঁট এবং বুকে কামনার আগুন উদ্দীপ্ত করে তুলেছিল বৃষ্টির স্নাতা দাঁড়িয়ে থাকা এই রমণীটির দেহ। হাত থেকে ছাতা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাকৃতিক দুর্যোগের প্রবল ভারী বর্ষণে ভেসে যাচ্ছিল দুটো কামনাসিক্ত দেহ। একে অপরকে আষ্টে পৃষ্ঠে ধরে বৃষ্টির জলে ভিজে যাওয়া সিক্ত ঠোঁট দুটো মিলেমিশে গিয়েছিল কামনার উষ্ণ গহ্বরের উষ্ণতায়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে চোখের জল ফেলছিল তৃতীয় ব্যক্তিটি। আজ থেকে প্রায় 21 বছর আগের কথা। প্রিয়ংবদা তার বাবা মার সঙ্গেই থাকত। সে তার মা বাবার একমাত্র অবলম্বন। বাবা সরকারি চাকুরি করতেন, পুলিশ ছিলেন, নানা জায়গায় পোস্টিং হতো। সেই কারণেই প্রিয়ংবদা ও তার মা প্রমীলা দেবী বাবার সাথেই বিভিন্ন প্রান্তে দেশের ঘুরে বেরিয়েছে। বিভিন্ন কোয়ার্টারেও থাকতে হতো। চাকরির পোস্টিং সাধারণত 2 বছরের জন্য হয়ে থাকে, তবে কোনো কোনো জায়গায় কাজের সুপ্রশংসা, আবার কোনো কোনো জায়গায় দুর্নামের জন্যে হয়তো সেখান থেকে বছরখানেকের মধ্যেই চলে আসতে হয়েছে, আবার অতিরিক্ত প্রশংসার কারণে ওপর মহলের অনুরোধে 2 বছরের বেশি সময়ও অতিবাহিত করতে হয়েছে। এমনই একটি জায়গা ছিল কুমুদনগর। এখানে প্রায় একটানা 10 বছর বসবাস করেছিল প্রিয়ংবদারা। প্রিয়ংবদার জীবনে নতুন ঘটনার সূত্রপাত ঠিক এইখান থেকেই ঘটে। প্রিয়ংবদা তখন সবে 10 বছর। ক্লাস 3তে ভর্তি হয় মুকুন্দপুর প্রাইমারি স্কুলে। বয়সের একটু হেরফেরের কারণে, মানে জন্মসালের, ওকে 1-2 ক্লাস নিচেই থাকতে হয়েছে নিজের বয়সের থেকে। তাছাড়া বাবার পোস্টিংয়ের একটা ব্যাপারও তো ছিলই।
খুব ছোটবেলা থেকেই মা বাবার সাথেই ঘুরে ঘুরে বেরিয়েছেন। প্রিয়াঙ্গদার আগে প্রায় 3টে সন্তান ওনার গর্ভে এসেছিল, কিন্তু শ্বশুর বাড়ির গাফিলতিতে, বাপের বাড়ির গাফিলতিতে সন্তানগুলোকে খোয়াতে হয়েছে ওনার। প্রমীলা দেবী তাই প্রিয়ঙ্গদা যখন গর্ভে আসে সিদ্ধান্ত নিয়ে নেন এইবার সন্তান প্রসব করবেন স্বামীর কাছে থেকে, কারণ শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুই বাড়ির প্রতি ওনার আস্থা উঠে গেছে। প্রথমবার যখন উনি পোয়াতি হলেন তখন ওনার মায়ের অনুরোধে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল ওকে। প্রমীলা দেবী সেখানেই ছিলেন। স্বামী প্রবোধ কুমার হাতে নগদ 15,000 টাকা দিয়ে বলেছিলেন, আমার সন্তান যেন সুষ্ঠুভাবে পৃথিবীর আলো দেখে, যদি সি সেকশন করতে হয় তাহলেও কিন্তু পিছাবে না, কেমন? আমি তোমার কাছে নগদ টাকা দিয়ে যাচ্ছি, এতেই হয়ে যাবে। আজ থেকে বছর 10-20 আগে বোধহয় ওই টাকাতেই হয়ে যেত ভালোভাবে। তবুও বাড়ির লোক, মানে বাপের বাড়ির লোক আর শ্বশুর বাড়ির লোক প্রবোধ কুমার বাবুর অবর্তমানে, উনি তখন ডিউটিতে কর্তব্যরত অবস্থায় ছিলেন, তখন ফোনের প্রচলন ছিল না। ডক্টরের সাথে গাফিলতি করে সন্তান প্রসব করার পর জানা গেল সন্তানটি মৃত। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওনাকে। নর্মাল করেই ডেলিভারি করানোর চেষ্টা করা হয়েছিল, সি সেকশন না করিয়ে ফরসেপ করা হয়, যার ফলে বাচ্চাটা মায়ের পেটের ভেতরেই ভাবসে গিয়েছিল। বাইরে বেরোনোর পর পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের অভাবে পৃথিবীর আলো আর দেখতে পারেনি। প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলেন প্রমীলা দেবী এবং প্রবোধ কুমার বাবু। প্রায় 1 মাস স্ত্রীর মুখদর্শন করেননি। তারপর যখন বুঝতে পারলেন স্ত্রীটা তো ওনার নিজের, তাকে তো আর উনি পর করতে পারবেন না, অগ্নিসাক্ষী করে বিয়ে করেছেন, সংস্কৃত মন্ত্র উচ্চারণ করেছেন, গোত্রে তুলেছেন যাকে, তাকে কি করে এত সহজে ত্যাগ করেন? ভুল না হয় একবার হয়েছে, দ্বিতীয়বার তো হবে না। প্রমীলা দেবী কান্না করতে করতে বলেছিলেন, আমার কোনো দোষ নেই গো, আমি সবাইকে বলেছিলাম, ও আমাকে টাকা দিয়ে গেছে, ডাক্তারকে তোমরা বলো। প্রায় 3 দিন আমি প্রসব যন্ত্রণা সহ্য করেছি, পরে আমার হাত পা দুটো শক্ত করে বেঁধে ও যে কি কষ্ট ফরসিপ করলো আমার সজ্ঞানে। বাচ্চাটা হলো 4 কিলো ওজনের হয়েছিল, ফর্সা টুকটুকে, মাথায় কোকড়ানো চুল, কি মিষ্টি দেখতে একটা মেয়ে সন্তান, কিন্তু গাটা ঠান্ডা। ওসব কথা বলো না, একবার যখন ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছে তখন আবার চাইবেন। কটা দিন ওয়েট করো, তুমি একটু সুস্থ হও, তারপর না হয়। আমি বেশি ওয়েট করতে পারবো না, আমি মা হতে চাই বলেছিলেন প্রমীলা। তারপরেও পরপর 2 বছর একই রকম ভাবে ওনার গর্ভে ঈশ্বরের দয়ায় ভ্রূণের সঞ্চার হলেও ওই একই গাফিলতি আবার করেন ওরা। এরপর যখন সন্তান গর্ভে আসে তখন প্রবোধ বাবু জোর গলায় বলে দিয়েছিলেন, শোনো মা, বাবা, আর আপনাদেরকেও বলি বাবা মা, আমি ওকে নিয়ে যাব সঙ্গে, আর শহরতলিতেই আমার সন্তান প্রসব হবে, এই গ্রামে রেখে ওকে আমি আর মারতে চাই না। এরপরে কেউ আর কিছুই বলতে পারেননি। সেই থেকে প্রিয়ঙ্গদা জন্মের পর এইভাবেই চলছে ওনাদের একসঙ্গে পথ চলা। ওর বাবা থাকার জন্য একটা সুন্দর কোয়ার্টার পেয়েছিল। জায়গাটা বেশ সুন্দর, নদী বইছে, গাছপালায় ভর্তি সবুজের বাহার। ক্লাস 3-তে ভর্তি হয়েছিল ও। শহরের ঘিঞ্জি গলি, গাড়ির কালো ধোঁয়া, কোনোটারই ছাপ নেই এই সরল গ্রাম্য জীবনে। শহরতলির মতো না হলেও গ্রামের প্রত্যেকটি বাড়ি পাকা, পয় প্রণালী উন্নত, সবই আধুনিক, তবে প্রকৃতির শোভা সত্যি অত্যন্ত আকর্ষণীয়। যাই হোক, ছোট্ট প্রিয়ঙ্গদা বরাবরই পড়াশোনায় খুব মেধাবী ও বুদ্ধিমতী। ক্লাসে বরাবরই প্রথম স্থান পায়। নম্র, ভদ্র, শান্ত, একটু কম কথা বলে, কিন্তু ওর যাকে একবার মনে ধরে তার সাথে ও একাত্মা হয়ে ওঠে। ঠিক এমনই গভীর বন্ধুত্ব হয়েছিল ওর শ্রীরূপের সাথে। ছোট থেকেই কোয়েট স্কুলে পড়াশোনা করলেও শ্রীরূপের সাথে বন্ধুত্বটা খুব গভীর হয়। স্কুলে ক্লাস 3-র ফাইনাল রেজাল্ট আউট হলে প্রিয়ঙ্গদা জানতে পারে এইবারও ও 2য় স্থান পেয়েছে আর শ্রীরূপ হয়েছে প্রথম। এতটাই মন খারাপ হয়ে গিয়েছিল ছেলে মানুষের মতো কেঁদে ফেলে প্রিয়ঙ্গদা। যদিও তারপরে ওর মা বাবা আর শ্রীরূপ ওকে অনেক বোঝায় এবং সবটা ঠিক হয়ে যায়। বেশ ভালোই চলছিল ওদের মাঝে সব কিছু।
হঠাৎ সেখানে এসে হাজির হয় মোহিনী। বিকেলবেলা স্কুলের পরে প্রতিদিন মাঠে খেলা করতে যেত শ্রীরূপ আর প্রিয়ংবদা। একদিন অনেকটা ভূত দর্শনের মতোই সেখানে মোহিনী হাজির। মোহিনীকে দেখে শ্রীরূপ ছুটে যায়, অনেকটা জোর করেই ওর হাত ধরে লুকোচুরি খেলার জন্য রাজি করায়। ওপরে ওপরে প্রিয়ংবদার মন থাকলেও সে ভেতর থেকে মানতে পারছিল না, মোহিনীর প্রতি ওর বেশ রাগ হচ্ছিল। এই ঘটনার পর থেকেই শ্রীরূপ আর মোহিনী ফার্স্ট বেঞ্চে পাশাপাশি বসে, স্কুলের টিফিন শেয়ার করে খায়। শ্রীরূপের বাইসাইকেলের সামনে বসিয়ে মোহিনীকে বাড়ি পৌঁছে দেওয়া সবটাই প্রিয়ংবদাকে গভীরভাবে আঘাত করছিল। আঘাতটা আরও গভীর হলো সেই দিন, যেদিন প্রিয়ংবদা বর্ষার সন্ধ্যায় মাঠের বটগাছের তলায় বসে থাকা শ্রীরূপ আর মোহিনীকে ঘনিষ্ঠ মুহূর্তে দেখে ফেলে। শুধু বসা অবস্থায় দেখলে হয়তো কিছুই হতো না, কিন্তু দেখেছিল একটু অন্তরঙ্গভাবেই। দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষা চলে আসে, রেজাল্ট আউট হয়। ওরা তিনজনেই তখন 16 বছরের কিশোর কিশোরী। তবে প্রিয়ংবদা যে ওদের থেকে বয়সে 2 বছরের বড়, সেই কথা নিজে যেচে কখনো প্রিয়ংবদা বলেনি। এখনকার ছেলে মেয়েদের মতো তখনকার ছেলে মেয়েদের মধ্যে বয়স নিয়ে এত টানাপোড়েন হতো না। এখন তো পেট থেকে জন্ম নিয়েই হাতে সবাই ডিজিটাল মোবাইল নিয়ে নেয়, আর সব থেকে বেশি পাকা তৈরি হয়। সব দিক থেকে ওদের বুদ্ধি সেই ছোট্টবেলা থেকেই একটু একটু করে মন আর মস্তিষ্ক দুটোকেই এমনভাবে আকর্ষণ করে যে যেই জিনিসটা আমরা মাধ্যমিকের পর উপলব্ধি করেছি, সেই জিনিসটা ওরা 10-12 বছরের পরই ফিল করতে পারে। মাধ্যমিকে দুর্ধর্ষ রেজাল্ট করেছিল তিনজনে। বলা বাহুল্য, এইবার সবকটা বিষয়ে স্টার পেয়ে জেলার মধ্যে প্রথম হয়েছিল প্রিয়ংবদা। শ্রীরূপ আর মোহিনী স্কুলের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেয়েছিল। ফাটাফাটি রেজাল্ট করার জন্য প্রিয়ংবদা বাড়ি থেকে বেরোতে পারেনি সেই দিন, কারণ স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে নিউজ চ্যানেলের রিপোর্টার সারাদিন ওকে ঘিরে রেখেছিল। কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে টের পায়নি প্রিয়ংবদা। ঘড়িতে যখন 6:15, প্রিয়ংবদা তখন আর স্থির থাকতে পারল না। বাড়িতে এখন এত লোকজনের আনাগোনা, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু কমেছে। বিকেলে হয়ে এসছে, একটু পরে সন্ধে হবে। সেই সুযোগে মাঠের উদ্দেশ্যে রওনা দেয় প্রিয়ংবদা, কারণ শ্রীরূপ ওখানেই থাকে। এই সময় সেই ছোটবেলা থেকেই দেখে আসছে ও। এত বছরের অভ্যেস একদিনে কখনো পরিবর্তিত হতে পারে না। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল, কিন্তু প্রেম আর কিসে বাদ সাধে। ছাতা মাথায় বাড়ির বাইরে বেরিয়ে যায় প্রিয়ংবদা। অন্যদিকে শ্রীরূপ একাই বসেছিল বৃষ্টিতে। সেখানে মোহিনী আসে ছাতা মাথায়। প্রবল বৃষ্টির কারণে মোহিনীর শরীরের বেশিরভাগ অংশটাই জলে ভিজেছিল। সদ্য যৌবনের মাদকতায় পূর্ণ মোহিনীর দেহ জলে ভিজে যেন আরো সুন্দর অপার্থিব রূপ লাভ করেছিল। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে ছিল শ্রীরূপ। হালকা লোমশপূর্ণ বুকে হৃৎস্পন্দনটা দ্বিগুণ হয়েছিল সেই দিন। মোহিনীকে দেখে দৌড়ে ছুটে আসে শ্রীরূপ। শ্রীরূপের মাথায় ছাতাটা ধরে মোহিনী, কিন্তু শ্রীরূপ যেন নিজের মধ্যে নেই। বৃষ্টি স্নাত মোহিনীর কোমরটা টান মেরে নিজের বুকে টেনে নেয় শ্রীরূপ। তারপরে এক হয়ে যায় দুটো বৃষ্টি ভেজা ঠোঁট। হাত থেকে ছাতাটা পড়ে যায় নিচে। ঘনিষ্ঠ মুহূর্তে দুইজনের চোখটা বন্ধ ছিল, কিন্তু বিদ্যুতের ঝলকানিতে ওদের ওই অন্তরঙ্গ মুহূর্তটা সামনে থেকে দেখে ফেলেছিল প্রিয়ংবদা। অত বৃষ্টির মধ্যেও চোখের জল মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল প্রিয়ংবদার। সেই দিন বৃষ্টির মধ্যে ভিজে বাড়ি ফিরে মা বাবাকে প্রিয়ংবদা জানিয়ে দেয় সে এই দেশে থাকতে চায় না, উচ্চশিক্ষার জন্যে সে বিদেশ যাবে। মা বাবা রাজি হয়ে যান, কারণ সে খুব ভালো রেজাল্ট করেছে। এছাড়া বিদেশে চেনা পরিচিত আত্মীয় রয়েছে, সেখানে পড়াশোনা করলে আরও অনেক উন্নতি করতে পারবে মেয়েটা। চাকুরি সূত্রে প্রিয়ংবদার বাবার ওপর মহলের উচ্চ আধিকারিকদের সাথে সুসম্পর্ক থাকায় খুব সহজেই সেই রাত্রেই বিদেশে পাড়ি দেন মেয়েকে নিয়ে। শ্রীরূপ আর মোহিনীর জীবন থেকে চুপচাপ সরে যায় প্রিয়ংবদা, আর চলে যাবার খবরটাও শ্রীরূপকে জানিয়ে যায়নি।
বুকে অনেক কষ্ট আর যন্ত্রণা নিয়ে বিদেশ চলে যায় মেয়েটা। 12 বছর কেটে গেছে। প্রিয়ংবদা এখন নাসার গবেষক। খবরের কাগজের ফ্রন্ট পেজে ওর নাম ওঠে। বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিয়ে জীবনে অনেক উন্নতি করেছে প্রিয়ংবদা। একদিন ফোন আসে প্রিয়ংবদার কলকাতা থেকে। বাবা অসুস্থ। প্রিয়ংবদাকে বিদেশে ওনার এক চেনা পরিচিত আত্মীয়ের বাড়িতেই থাকার বন্দোবস্ত করে দিয়ে এসেছিলেন তিনি। সেই আত্মীয়ের কোনো ছেলে মেয়ে ছিল না, সুতরাং ফোন পেয়েই মেয়েটা উতলা হয়ে ওঠে। ওর মা ওকে কলকাতায় চলে আসতে বলছে, কারণ ওর বাবার নাকি খুব সিরিয়াস অবস্থা। সেই দিন সন্ধ্যাবেলাতেই একটা এমার্জেন্সি ফ্লাইটের টিকিট বুক করে কলকাতায় নামে প্রিয়ংবদা। বিমানবন্দর থেকে নামে হঠাৎ করে ওর চোখটা যেন কাকে দেখতে পায়। দাঁড়িয়ে পড়ে ও। হে কি, ওটা তো মনে হচ্ছে মোহিনী না? ওর পাশে ওটাকে শ্রীরূপ। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে চোখের ব্ল্যাক সানগ্লাসটা লাগিয়ে চুপচাপ নিজের ট্রলি ব্যাগটা নিয়ে বেরিয়ে যাবে এমন মুহূর্তেই পিছু ডাক। প্রিয়, হাই প্রিয়, কথা না বলেই চলে যাচ্ছিস? স্কুলেই প্রিয়ংবদাকে এই নামেই ডাকত শ্রীরূপ। 12 বছর পর এই ডাকটা শুনে প্রচুর ব্যথা আর বুক ভরা অভিমানে চোখের জল বাঁধ মানে না প্রিয়ংবদার, যদিও সে কাউকে এটা বুঝতে দেয়নি। কি খবর তোর? তুই তো রীতিমতো সেলিব্রিটি হয়ে গিয়েছিস। খবরের কাগজে প্রায় তোর ছবি দেখি, কত কিছু আবিষ্কার করছিস। আমার সেই প্রিয়, সত্যি ভাবতে আমার গর্ব হয় রে, বলে শ্রীরূপ। তা সেই দিন তো একটু জানিয়েই যেতে পারতিস তুই বিদেশ যাচ্ছিস। জানিস আমি তোর বাড়িতে কত গিয়েছি, খোঁজ নিয়েছি। হাই মোহিনী, বল না আমি ঠিক বলছি কিনা। এইবার মুখ তোলে প্রিয়ংবদা, বলে, বিয়ে করেছিস তোরা? প্রশ্নটা শুনে শ্রীরূপ বলে, না না, করব ভাবছি। যাক, এত বছর পর তোকে পেয়েছি, চল বাড়ি যাবি তো? প্রিয়ংবদা বলে, আমি যাব সল্ট লেক। তোরা কোথায় যাবি? শ্রীরূপ বলে, আমি শোভা বাজার, আমাদের অফিস ওখানে। চল একটা ট্যাক্সি করি, তারপর তোকে সব বলছি। একটা বল না, মানে কিছু না, বল না, তোকে খুব সুন্দর লাগে রে দেখতে। শ্রীরূপের মুখে কথাটা শুনে মাথাটা নিচু হয়ে যায় প্রিয়ংবদার। চোখের জল যেন উপচে পড়ছে। অন্ধকার রাত্রে কি করতে যে মেয়েটা সানগ্লাস পরেছে, এখন যদি আচমকা শ্রীরূপকে বলে চশমাটা খুলতে, তখন কি হবে? নিজেকে সামলে নিয়ে প্রিয়ংবদা বলে, একটা কথা জিজ্ঞেস করব, যদি অনধিকার চর্চা না হয়? বল না, কি বলছিস? অনধিকার চর্চা হবে কেন? বলে শ্রীরূপ। যদিও আমি যতদূর তোকে চিনি তাতে অনুমান করতে পারছি তুই ঠিক কি জানতে চাস। যতই হোক, সেই ছোট্টবেলা থেকে চিনি তোকে, তুই আমার প্রিয় তো। কথাটা মন ছুঁয়ে যায় প্রিয়ংবদার। মোহিনীর দিকে এবার একটু তাকায় প্রিয়ংবদা। হয়তো মোহিনীর কোথাও একটা প্রবল পরিমাণে ছুরির আঘাত লেগেছে, অনুমান করতে পারে সে। যতই ভালোবাসার মানুষ হোক না কেন, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের প্রশংসা কেউই সহ্য করতে পারে না। ট্যাক্সিতে উঠে বসে 3 জন। শুরু হয় গল্প। বল প্রিয়, বলে শ্রীরূপ। প্রিয়ংবদা মৃদু হেসে জিজ্ঞেস করে, তোরা বিয়ে করিসনি কেন? আমি জানতাম তুই এটা বলবি, বলে শ্রীরূপ। এতদিন পর দেখা হলো, কোথায় আমরা কেমন আছে জিজ্ঞেস করবি তা না, সরাসরি বিয়ে। আসলে কি বলতো, আমার আর মোহিনীর সম্পর্কটা বাড়িতে কেউই মানতে নারাজ। তুই তো জানিস ও বিধর্মী, তার উপরে আমি আবার পৈতে নেওয়া ব্রাহ্মণ সন্তান। আমার পরিবার এখনও অত আধুনিকতার সাথে নিজেকে আপডেট করতে পারেনি। তাই যখন দুইজনে চাকরি পেলাম, ঠিক করলাম একসঙ্গেই থাকি, লিভ ইন বলতে পারিস। খানিকক্ষণ চুপ থাকার পর এইবার মুখ খোলে মোহিনী, বলে, আমরা বেড়াতে গিয়েছিলাম গ্যাংটক। সারাদিন অফিসে থেকে নিজেদেরকে বেশি সময় দিতে পারি না, একঘেয়েমি হয়ে গিয়েছিল, সেই কারণেই হাওয়া বদল করতে। আর বিয়ের আগে ফার্স্ট হানিমুনটাও সেরে ফেললাম। শ্রীরূপ তো এক রাতও আমাকে ঠিক করে ঘুমোতেই দেয়নি। দেখ না আমার গালে কেমন কালচে দাগ পড়েছে। এমন আমার শরীরে, মানে সারা শরীরে অনেক জায়গায় আছে। হেসে ওঠে মোহিনী।
কি সুন্দর নির্লজ্জের মতো কথাগুলো বলে ফেলল মেয়েটা, ভাবে প্রিয়ঙ্বদা। তারপর এক দু কথায় সবার খোঁজ নেয় শ্রীরূপ। প্রিয়ঙ্বদার বাবা অসুস্থ সেই কথাও জানায়। গাড়িতে বসে মোহিনীর বেশ অস্বস্তি লাগছিল। প্রিয়ঙ্বদার উপস্থিতি ওকে খুব বিরক্ত করছিল। না চাইতেও মুখে একটা লোক দেখানো হাসি ফুটিয়ে রাখার চেষ্টা করছিল বেচারি। প্রিয়ঙ্বদা এই বিষয়টা বেশ ভালোই উপলব্ধি করছিল। ভালো লাগছিল ওর। ছোটবেলার স্মৃতি মনে পড়ছিল। ঠিক যেইভাবে শ্রীরূপ মোহিনীর উপস্থিতিতে প্রিয়ঙ্বদাকে আঘাত করত, তেমনি আজকে মোহিনী উপলব্ধি করছে। উফ, কি যে ভালো লাগছে কি বলবো, মনে মনে বলে প্রিয়ঙ্বদা। একদিকে গরমকাল, তার উপরে ট্যাক্সি, গাড়িতে নেই এসি। সবসময় ঠান্ডা ঘরে থাকা প্রিয়ঙ্বদার ট্যাক্সির ভেতরে দম বন্ধ করা এই গন্ধতে শরীরটা খারাপ লাগে। নিজের ব্যাগ থেকে একটা পারফিউম বের করে গাড়ির ভেতরে স্প্রে করে। বলে, বাবা, ধোঁয়ার গন্ধে তোরা কি করে আছিস বলতো? ওফ, বিদেশে আবার এইসব নেই, এবার ভাল লাগছে। গন্ধটা কি দারুণ রে, বলে শ্রীরূপ। এটা বিদেশি, বুঝেছিস, বলে প্রিয়ঙ্বদা। এই তোর ফোন নাম্বারটা দে তো, বলে শ্রীরূপ। তারপরে ফোন নাম্বারটা আদান প্রদান হয়। এদিকে প্রিয়ঙ্বদা তার বাড়ির কাছেই পৌঁছে গেছে। শ্রীরূপ বলে, শোন প্রিয়, আগামীকাল মোহিনীর জন্মদিন। একটা ছোট্ট পার্টি রেখেছি আমরা আমাদের ফ্ল্যাটে, তোকে আসতে হবে কিন্তু। কিরে বল না মোহিনী। না চাইতেও মোহিনীকে বলতে হয়, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই প্রিয়ঙ্বদা, আগামীকাল আসবি কিন্তু। ওই দিনই আমাদের বিয়ের ডেটটাও সকলকে জানাবো। কিরে তাই তো? বলে মোহিনী শ্রীরূপকে। অবশ্যই ডার্লিং। এইবার প্রিয়ঙ্বদা নিজেও একটু মৃদু হেসে ওঠে ওদের কথোপকথন শুনে। প্রিয়ঙ্বদার বাড়িতে ওকে নামিয়ে দিয়ে সপ্তর্ষি নিজেও একবার প্রিয়ঙ্বদার বাবাকে দেখে আসে। মোহিনী কিন্তু ট্যাক্সি থেকে নামে না, ওর ভালো লাগে না এইসব। এতদিন পর মেয়েকে কাছে পেয়ে আনন্দে মনটা ভরে ওঠে প্রিয়ঙ্বদার বাবা মায়ের। দিন পাঁচেক আগে হঠাৎ প্রেশার হাই হয়ে বাজারে পড়ে গিয়েছিলেন। ডাক্তার বলেছেন পক্ষাঘাতের লক্ষণ। খুশি রাখতে ওনাকে, একটা অনেক বড় বিপদ থেকে বেঁচে ফিরেছেন উনি। তবে মেয়েকে দেখেই শরীর অনেকটা ভালো বোধ করছেন তিনি। পরের দিন বেশ অনেকটাই সুস্থ হয়েছে প্রবোধ কুমার বাবু। মেয়ে আশায় নিজের হাতে বাজার করবেন বলে বাজারের ব্যাগ নিয়ে রওনা হয়েছেন স্ত্রীর শত মানা সত্ত্বেও। প্রিয়ঙ্বদার পছন্দ মতো সব রান্না করতে হবে আজ। অনেক বছর পর একসাথে খাওয়া দাওয়া হবে, গল্প আড্ডা আর খাওয়া দাওয়ার পর্ব। সব কিছুর পালা চুকিয়ে বিকেলবেলা প্রিয়ঙ্বদা ওর মা বাবাকে জানায় ও শ্রীরূপের ফ্ল্যাটে যাবে। বহুদিন পর ওর সঙ্গে কিভাবে দেখা হলো সবটাই বলে। মোহিনী আর শ্রীরূপের কথাও বলে, মোহিনীর জন্মদিনের কথাও বলে। এত বছর পর পুরনো বন্ধুদের সাথে মেলামেশা করতে কেন বাধা দেবে বাবা মা? তাছাড়া প্রিয়ঙ্বদা এখন নামি দামি গবেষক, মা বাবাকে সবাই ভীষণ সম্মান করে ওর জন্য। এতগুলো বছর বাবা মার থেকে দূরে থেকেও নিজের সংস্কৃতি আর নিজের মাতৃভূমির মর্যাদা নষ্ট হতে দেয়নি প্রিয়ঙ্বদা। ওর বাবা যখন ওনার বন্ধুর বাড়িতে কলকাতায় রেখে এসেছিলেন, তখন মেয়ের কাছে একটি জিনিসই চেয়ে এসেছিলেন, জীবনটা তোমার, তুমি আমাদের ছেড়ে এত দূরে থাকবে, পড়াশোনা করবে, কোনোটাতেই আমার বাধা নেই। শুধু একটা কথা দে মা, যদি কাউকে ভালোবাসিস সে যেন ব্রাহ্মণ সন্তান হয়, বিধর্মী না হয়। আমাদের বংশ মর্যাদাটার কথা একটু মাথায় রাখিস। আর আমার তো আর ছেলে নেই, তুই একা, সুতরাং ওইটার দায়িত্ব তোকেই রাখতে হবে রে মা। অধিকার সেখানে আর কাউকেই স্থান করতে দেয়নি। যেই হৃদয়ে ছোট্ট থেকেই শ্রীরূপের স্থান, সম্পূর্ণ অধিকার, সেখানে এত বছরেও আর কাউকে স্থান দিতে পারেনি প্রিয়ঙ্বদা। বাবা মাকে উদ্দেশ্য করে বলে, তোমরা আমার ওপর ভরসা রাখো। যদি কোনোদিন বিয়ে করি, বংশমর্যাদার কথা মাথায় রেখেই করব, আর ব্রাহ্মণ সন্তানকেই করব। কথাটা শুনে খুশিতে মেয়েকে জড়িয়ে ধরেন বাবা। বলেন, শুনলে আমার মেয়ের কথা? মেয়ে আমাকে দেওয়া কথাটা কেমন করে মেনে চলেছে এখনো। মারে, সত্যি সত্যি তুই আমার রত্ন হোস। যা বলেছ, আমি তো ভেবেছিলাম বয়স বাড়ার সাথে সাথে মেয়ে সব ভুলে যাবে,
কিন্তু ও কিছুই ভোলেনি। সন্ধ্যাবেলায় প্রিয়ংবদার মা আলমারি থেকে একটা সুন্দর শাড়ি বার করে দিলেন আর দিলেন হালকা গয়না। এর আগে প্রিয়ংবদা কোনো দিন শাড়ি পরেনি। মায়ের দেওয়া শাড়িটা পরে হালকা গয়নায় সেজে মাথার কোকড়ানো চুলগুলোকে ছেড়ে বেশ সুন্দর অপসরীর মতো লাগছিল সেই দিন ওকে। মেয়েকে এত সুন্দর লাগছে দেখে মা ওর কনিষ্ঠা আঙুলটা কামড়ে দিয়ে বললেন, বাহ, সুন্দর লাগছে, আমার মেয়েটাকে যেন কেউ নজর না দেয়। হেসে ওঠেন মা। প্রিয়ংবদা হেসে বলে, কি যে বলো। তারপর নিজের ট্রলি ব্যাগ থেকে কার্ডটা বার করে নেয়, কারণ পথে যেতে কিছু একটা প্রেজেন্টেশন তো কিনতেই হবে মোহিনীর জন্য। আর শ্রীরূপের জন্য একটা জেন্টস পারফিউম বের করে ব্যাগ থেকে। মূলত পারফিউমটা বাবার জন্য এনেছিল, কিন্তু বাবার হার্টের কথা ভেবে এখন আর পারফিউম দিল না ওনাকে। এছাড়াও ট্যাক্সিতে সেই দিন পারফিউমের গন্ধটা শ্রীরূপের ভালো লেগেছিল, সেইটা মাথায় রেখেই প্রিয়ংবদা এই পারফিউমটা শ্রীরূপকে দেবে বলে মনস্থির করে। মা বাবাকে বিদায় জানিয়ে ঠিক 5:30টায় শ্রীরূপের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দেয় প্রিয়ংবদা। পথেই একটা ঝাঁ চকচকে গোল্ড জুয়েলারি দোকান থেকে একটা হালকা সোনার নেকলেস কিনে নেয় মোহিনীর জন্য। সন্ধ্যা 6:15 নাগাদ ট্যাক্সি থেকে নামে প্রিয়ংবদা আর থামে ঠিক শ্রীরূপের ফ্ল্যাটের সামনে। শ্রীরূপের ঘরে পৌঁছাতেই এসে দেখে সারা ঘর সুন্দরভাবে সাজানো রয়েছে, বেশ লোকজন রয়েছে। সবার মাঝে দাঁড়িয়ে শ্রীরূপ আর মোহিনী। হঠাৎ করে ওকে দেখে শ্রীরূপ বলে ওঠে, সকল বন্ধুদেরকে আমি আমার একটু কথা শোনার জন্য অনুরোধ করছি। আজকে আমার জীবন একটা খুব স্পেশাল দিন। মোহিনী ভাবছিল শ্রীরূপ হয়তো বিয়ের কথাটাই বলবে, কিন্তু বিষয় যেটা ঘটলো সেটা ঠিক এরকম। আজ আমাদের মাঝে আমি আমার এক ছোটবেলার বন্ধুকে স্পেশালি পেয়েছি। যদিও সে এখন বন্ধুর থেকে বেশি বৈজ্ঞানিক গবেষক। আমার প্রিয়কে খুব স্বাভাবিকভাবেই কম বেশি সবাই চেনে। প্রিয় বুঝতে পারে না কিভাবে শ্রীরূপ ওকে না দেখেই ওর প্রেজেন্ট অনুভব করেছে। শ্রীরূপ পেছন ফিরে দেখে প্রিয়ংবদা দাঁড়িয়ে, ওকে দেখতেই থাকে। এই প্রথম প্রিয়ংবদাকে শাড়ি পরা অবস্থায় দেখে শ্রীরূপ। এতটাই সুন্দর লাগছিল যে চোখ ফেরাতে পারছিল না। প্রিয়ংবদা জিজ্ঞেস করে, তুই কি করে বুঝলি আমি এসেছি? হেসে শ্রীরূপ বলে, পাগলি, তোর গায়ের গন্ধ আমি টের পাই, বুঝলি? পার্টির মাঝখানে এখন মেইন আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে প্রিয়ংবদা। আর শ্রীরূপ এবং মোহিনীর এদের কথা যেন কারো মনেই নেই। যেই পার্টিটা মোহিনীকে উদ্দেশ্য করে রাখা হয়েছিল সেই পার্টির প্রধান কেন্দ্রবিন্দু এখন প্রিয়ংবদা। সবাই ওকে দেখে অভ্যর্থনা করার জন্য এগিয়ে আসে, হ্যান্ডশেক করে, কেউ আবার সেলফি তোলে। মনে মনে বেশ রাগ হয় মোহিনীর। কেক কাটার পর মোহিনীকে গলার নেকলেসটা পরিয়ে দেয় প্রিয়ংবদা আর শ্রীরূপকে দেয় পারফিউমটা হাতে পেয়েই নিজের গায়ে একবার স্প্রে করে নেয় ও। কি ব্যাপক সুগন্ধ রে, এটাও বুঝি বিদেশি? বলে শ্রীরূপ। প্রিয়ংবদা বলে, শুধু বিদেশি নয়, স্পেশালি তোর জন্য বানানো। তারপর পার্টিতে শুরু হয় বল ডান্স। এই দিন আর শ্রীরূপ মোহিনী একসাথে ডান্স পার্টনার হতে পারে না, কারণ শ্রীরূপ নিজে থেকেই প্রিয়ংবদাকে ডান্স পার্টনার করে। শ্রীরূপ এটা লক্ষ্য করে না যে কখন রাগে মোহিনী পার্টি ছেড়ে নিজের বেডরুমে চলে গিয়েছে। পার্টি শেষ হওয়ার পর শ্রীরূপ নিজেই প্রিয়ংবদাকে বাড়ি পৌঁছে দেয়। রাত অনেকটা হয়ে গিয়েছিল। শ্রীরূপ কিছুতেই প্রিয়ংবদাকে চোখের আড়াল করতে পারছিল না। একদিকে প্রিয়ংবদা জানায় পরদিনই সে বিদেশে পাড়ি দিচ্ছে। বাবার শরীর এখন ভালো আছে, এছাড়াও একটা খুব স্পেশাল গবেষণা চলছে, তো চট করে ওটাকে ফেলে এইভাবে রেখে আসা যাবে না। ওটা কমপ্লিট করে কয়েক মাসের মধ্যেই ফিরবে। সেই দিন রাতে প্রিয়ংবদাকে বাড়ি পৌঁছে দিয়ে ফ্ল্যাটে পৌঁছায় শ্রীরূপ। সেই রাতেই মোহিনী অনেক দূরে চলে গিয়েছিল শ্রীরূপের থেকে। বারবার ওর কাছে আসতে চাইলেও টেনে একটা চড় মারে শ্রীরূপ মোহিনীকে। এতদিনে মোহিনী আর শ্রীরূপের ভালোবাসাটা দেখেছিল, কিন্তু প্রহারটা কখনো দেখেনি। শ্রীরূপ স্পষ্ট জানিয়ে দেয়, আমার থেকে দূরে থাকো, আমি পাশের বেডরুমে ঘুমাবো, আমার ভালো লাগছে না।
মোহিনী কিছু বলার আগেই ঠাস করে দরজাটা বন্ধ করে দেয় শ্রীরূপ। মোহিনী কিছুতেই বুঝতে পারে না এই যে কিভাবে এতগুলো বছরের সম্পর্ক এই 2 দিনেই নষ্ট হয়ে যাচ্ছে। শ্রীরূপের রুমে গিয়ে বারবার দরজায় টোকা দেয় মোহিনী, অনুরোধ করে দরজা খোলার জন্যে, কিন্তু কিছুতেই দরজা খোলে না শ্রীরূপ। ঘটনা 3 মাস পর। এখনো প্রিয়ংবদা বিদেশে মন দিয়ে গবেষণার কাজ করছে। হঠাৎ একদিন ফোন আসে শ্রীরূপের। হ্যালো প্রিয়, আমি শ্রীরূপ বলছি। ফোনের ওপার থেকেই প্রিয়ংবদা বলে, বল কেমন আছিস? ভালো না, আমি আসছি তোর কাছে। মোহিনীর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আমি এখন অন্য একটা কোম্পানিতে জয়েন করেছি, আর সেই সূত্রেই বিদেশে আসতে পেরেছি। যদিও আরও একটা কারণ আছে, তোকে সব জানাবো। তুই এখন এখানেই আছিস? হ্যাঁ। ফোনটা রেখে দেয় শ্রীরূপ। একটা বাঁকা হাসি ফুটে ওঠে প্রিয়ংবদার ঠোঁটে। লম্বা শ্বাস টানেও। মনে হচ্ছে অনেক বড় সাফল্য অর্জন করেছে প্রিয়ংবদা। ঠিক 3 দিন পর শ্রীরূপ প্রিয়ংবদার ফ্ল্যাটে আসে। প্রিয়ংবদা সেই দিন শাড়ি পরে সেজেছে। ঘড়িতে যখন ঠিক 6টা বেজে 15 মিনিট, তখন শ্রীরূপের গাড়ি এসে থামে প্রিয়ংবদার ফ্ল্যাটের সামনে। ডোরবেল বাজাতেই কাজের একটি মহিলা দরজা খুলে দেন। বলেন, ম্যাডাম ছাদে আছেন, আপনি ওপরে যান। স্যার, আমাকে কি করে চিনলেন? ম্যাডাম আপনার ছবি দেখিয়েছে, বলেছে এই বাবু এলে সরাসরি ওনাকে ছাদে পাঠিয়ে দিতে। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই শ্রীরূপ ছাদে ছুটে যায়। সে দেখে ঘিয়ে রঙের রঙিন শাড়ি পরে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে প্রিয়ংবদা। আজ আকাশে ঘন কালো মেঘ, বৃষ্টি বুঝি এবার নামবে। প্রিয়ংবদার কাছে এগিয়ে গিয়ে প্রিয়ংবদাকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্রীরূপ। আর ঠিক তখনই আকাশ থেকে গর্জন করে বৃষ্টি শুরু হয়। সামনে তাকিয়ে প্রিয়ংবদাকে শক্ত করে আঁকড়ে ধরে শ্রীরূপ। শ্রীরূপ জড়িয়ে ধরে প্রিয়ংবদাকে, তারপর বলে, প্রিয়, আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি, বিয়ে করবি আমায়? শ্রীরূপের বুকে মাথা রেখে লজ্জিত কণ্ঠে প্রিয়ংবদা বলে, আলতো করে প্রিয়ংবদার মুখটা তুলে কপালে ভালোবাসার ছবি এঁকে দেয় শ্রীরূপ। ভালোবাসার মানুষটাকে পেয়েছে প্রিয়ংবদা। দীর্ঘ অপেক্ষা করার পর জয় হয়েছে ওর ভালোবাসার। কিন্তু কিভাবে সম্ভব হলো এই জিনিসটা? বিদেশ থাকাকালীন সম্পূর্ণভাবেই প্রিয়ংবদা ছেড়েই দিয়েছিল শ্রীরূপকে কাছে পাবার আশা। ও ভেবেছিল এতদিনে শ্রীরূপ মোহিনীকে বিয়ে করে সেটেল করেছে, কোনোদিন আশাই করেনি ওকে পাবার। কিন্তু এয়ারপোর্টে যখন ও জানতে পারে এখন ওরা বিয়ে করেনি, তখন ওর মনে শ্রীরূপকে পাবার আশাটা আবার ফুলে ফেপে ওঠে। শ্রীরূপ আর মোহিনী লিভ ইনে থাকুক না কেন, আমাদের দেশে আজও শাঁখা সিঁদুরকে মর্যাদা দেওয়া হয়। ট্যাক্সিতে বসে মোহিনীর মধ্যে প্রিয়ংবদা সেই ছটফট ভাবটা দেখেছিল। ওর মনে জেগে উঠেছিল তীব্র প্রতিহিংসা। প্রিয়ংবদা বারবার সেই ছোট্টবেলার স্মৃতিটাকে আওড়াচ্ছিল। ছোটবেলায় মোহিনীর সাথে এইভাবে শ্রীরূপকে দেখে ওর মনেও এতটা ছটপটানি ভাব প্রকাশ পেত। শুধু ছটপটানি না, রাগ, জিদ, অভিমান সবটা। কিন্তু সময়ের চাকার পরিবর্তনে আজ সেই ভাবটাই আবার মোহিনীর মধ্যে ফিরে এসেছে, যেটা দেখে মনে মনে খুব আনন্দ পেয়েছিল প্রিয়ংবদা। তবুও এত বছরের সম্পর্কটা নষ্ট করা অত সহজ ছিল না, যদি না ট্যাক্সির মধ্যে থাকা ভাবসা গন্ধটা কাটানোর জন্য পারফিউমটা স্প্রে করত প্রিয়ংবদা। পারফিউমের সুবাস শ্রীরূপের এতটাই পছন্দ হয় যে প্রিয়ংবদার মাথায় তৎক্ষণাৎ একটা প্ল্যান কাজ করে। প্ল্যানটা কাজে লাগানোর জন্যে প্রিয়ংবদাকে যেচে কিছু করতে হয় না, কারণ শ্রীরূপ নিজেই ইনভাইট করেছিল প্রিয়ংবদাকে ওদের ফ্ল্যাটে যাবার জন্য। ফ্ল্যাটে যাবার দিন প্রিয়ংবদা যখন ট্রলি ব্যাগ থেকে ওর কার্ড বার করছিল, তখন আরও একটা জিনিস বার করেছিল। সেটা ছিল ওর ঘর্মগ্রন্থি থেকে নেওয়া একটা তরল পদার্থ। বিদেশ থেকে ওর বাবার জন্যে পারফিউম কিনে এনেছিল, কিন্তু বাবার হার্ট অ্যাটাকের কথা ভেবে সেই পারফিউমটা না দিয়ে পারফিউমের মধ্যে মিশিয়ে দিয়েছিল ঘর্মগ্রন্থি থেকে নেওয়া একটা ইনভেনশন, যেটার গন্ধ নাকে যার একবার যাবে সেই ব্যক্তির তীব্র আকর্ষণ বোধ করবে, কারণ ইনভেনশনটা ছিল অনেকটা সম্মোহন করার মতো। একেই শ্রীরূপ পছন্দ করত প্রিয়ংবদাকে, তার উপরে প্রিয়ংবদার নাম,
যশ এগুলোর জন্য বেশি আকর্ষিত হয়েছিল শ্রীরূপ। পার্টিতে পৌঁছানোর পর মোহিনীর হাতে উপহার তুলে দিয়ে শ্রীরূপের হাতে পারফিউমটা তুলে দিয়েছিল প্রিয়ংবদা, আর সাথে সাথেই পারফিউমটা নিজের নাকের সামনে এনে স্প্রে করেছিল ছেলেটা। ওর অজান্তেই প্রিয়ংবদার আবিষ্কার করা ইনভেনশন তখনই ওর মস্তিষ্ক আর মনে ঢুকে গিয়েছিল। শ্বাস নেবার সাথে সাথেই এর পারফিউম একটু একটু করে ওর মস্তিষ্কে জাগিয়ে তুলেছিল প্রিয়ংবদার প্রতি তীব্র আকর্ষণ, আর তার সাথে সাথে মোহিনীর প্রতি তীব্র আসক্তি এবং তিক্ততা। যদিও প্রিয়ংবদা জানত না সফল হবে, কারণ ইনভেনশনের ওপরই গবেষণা চালাচ্ছিল সে। অন্যান্য গবেষণায় যখন কোনো কিছু টেস্ট করা হয় তখন গিনিপিগ বা ইঁদুরকে করা হয়, এই সমস্ত প্রাণীর শরীরে, কিন্তু এই ইনভেনশনটা সরাসরি মানব শরীরে, আর যেই মানবটা ছিল স্বয়ং ওর ভালোবাসার মানুষ শ্রীরূপ। ধীরে ধীরে পারফিউমটা মস্তিষ্কে শিরায় শিরায় জাগিয়ে তুলেছিল প্রিয়ংবদার প্রতি তীব্র আকর্ষণ, আর সেই সাথে সাথেই মোহিনীর প্রতি অবহেলা। বিদেশে পৌঁছানো 3 মাস পর শ্রীরূপের ফোনটা পেয়ে প্রিয়ংবদা বুঝে গিয়েছিল ওর ইনভেনশন সফল হয়েছে। সেই কারণেই মৃদু হেসেছিল সে। খোলা ছাদে নিশ্চিন্ত মনে শ্রীরূপকে পাবার আনন্দে দাঁড়িয়েছিল ও। শ্রীরূপ আর প্রিয়ংবদা কাছে পৌঁছিয়ে সম্পূর্ণভাবেই নিজেকে ধরা দেয় সে। জয় হয় ছোট্টবেলার ভালোবাসার প্রিয়ংবদার, আর জয় হয় মোহিনীর প্রতি তীব্র প্রতিহিংসার। আসলে ছোটবেলা থেকেই ওদের মধ্যে ত্রিকোণ প্রেমের আভাস ছিল। মোহিনী আর প্রিয়ংবদা একে অপরের বন্ধু না হয়ে দুইজন প্রতিদ্বন্দ্বী হিসেবেই কাজ করেছে সব সময়ে। দুইজনের ভালো লাগা একজন মানুষকে, কিন্তু সৃষ্টি আর সমাজ সেটা কখনোই মেনে নিতে পারে না। তাই একজনের সাথেই গাঁটছড়া বাঁধতে হবে আমাদের সকলকে। সেই সিদ্ধান্ত মেনে আর বাবা মায়ের বাধ্য মেয়ের মতো কাজ করে প্রিয়ংবদা আজ স্বজাতিতেই পেয়ে গেল ওর ভালোবাসার মানুষ শ্রীরূপকে। তবে এতে জয় হলো কার, প্রেমের নাকি হিংসার? মোহিনী কি আদেও ওর জীবনে সঠিক সুবিচার পেল? অনেকগুলো প্রশ্ন নিয়ে উত্তরের অপেক্ষায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই গল্পের দ্বারা। দেখা হবে খুব শিগগিরই নতুন আরও একটি গল্পের সঙ্গে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।